হ্যালো স্টুডেন্টস, আজ আমি যারা 2022 সালে এইচএস পরীক্ষা দেবে তাদের জন্য প্রোজ পোয়েম এবং ড্রামা থেকে লং অ্যান্সার টাইপ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের প্রোজ থেকে দুটো এবং পোয়েম থেকে বা পোয়েট্রি থেকে দুটো আর ড্রামা বা প্লে থেকে একটা পড়ে। তো তোমাদের এই কোশ্চেন মার্ক তোমরা জানো, এগুলো 6 নম্বরে এক একটা কোশ্চেন হয়, বিভিন্ন পার্টে হয়। যাই হোক, 2022-এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, সেরকম আমি বেশ কিছু তোমাদের এই লং অ্যান্সার টাইপ কোশ্চেন বা এসে টাইপ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। যাই হোক, প্রথমে দেখো প্রোজ থেকে। দেখো প্রোজে 1 নম্বরে তোমাদের সময়ের অভাবের জন্যে আমি আর কোশ্চেন বা তার অ্যান্সারগুলোর বিশেষ বাংলা অর্থ বললাম না, কারণ এগুলো তোমাদের যেহেতু টেক্সট থেকে নেওয়া তোমরা সহজেই পারবে। এবং আমি চেষ্টা করেছি অবশ্যই 100-র মধ্যে 100 শব্দের মধ্যে উত্তরগুলো করতে, এবং তোমরা অতি সহজে এগুলো বুঝতে পারবে, কারণ ম্যাক্সিমাম শব্দ সব তোমাদের টেক্সট বা টেক্সট বই থেকেই নেওয়া আছে, এবং সবই দেখবে 100 থেকে কম শব্দের মধ্যেই রয়েছে, যাতে করে তোমাদের মনে রাখা বা অভ্যাস করাটা খুব সহজ হয়। দেখো প্রথমে, দেন আই মেড এ মিস্টেক। হু মেড দি মিস্টেক? হোয়াট ওয়াজ দি মিস্টেক? হোয়াই ডিড দি স্পিকার কল হিজ অ্যাকশন এ মিস্টেক? হোয়াট ডিড দি স্পিকার ডু টু অ্যামেন্ড হিজ মিস্টেক? এরপরে এই প্রশ্নের প্রত্যেকটা পার্ট কিন্তু আমি যেভাবে করেছি এরকম করার চেষ্টা করবে, কারণ একটু করে প্যারাগ্রাফগুলো চেঞ্জ করে করে প্রত্যেকটা পার্টে উত্তর লিখবে, যাতে করে বোঝা যায় যে তুমি প্রত্যেকটা পার্টের অ্যান্সার এইভাবে দিয়েছো। দেখো প্রথম পার্টটা অ্যান্সার হচ্ছে হু মেড দি মিস্টেক, মানে দি ন্যারেটর অফ দি স্টোরি দি আইস হ্যাবিট মেড দি মিস্টেক। তারপর দেখো হোয়াট ওয়াজ দি মিস্টেক, না দি মিস্টেক ওয়াজ টু আস্ক দি গার্ল অ্যাবাউট হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড। এবার 3 নম্বর পার্টটা দেখো, আমি দেখো প্রত্যেকটা পার্ট চেঞ্জ করে করে লিখছি এবং প্যারাগ্রাফটা চেঞ্জ করে দিচ্ছি। 3 নম্বর পার্টে বলা আছে যে হোয়াই ডিড দি স্পিকার কল হিজ অ্যাকশন এ মিস্টেক। তখন তোমরা এরকম উত্তরটা লিখতে পারো, দি স্পিকার ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড। হি ডিসাইডেড টু হাইড হিজ ব্লাইন্ডনেস ফ্রম দি গার্ল বাই প্রিটেন্ডিং দ্যাট হি কুড সি। সো ইট ওয়াজ এ মিস্টেক বিকজ no sighted person would normally ask such a question to another. এরপর দেখো লাস্ট পার্টটা, যে হোয়াট ডিড দি স্পিকার ডু টু অ্যামেন্ড হিজ মিস্টেক। তখন তোমরা লাস্ট পার্টটা এইভাবে অ্যান্সারটা লিখবে, দি স্পিকার মুভড ইজিলি অ্যালং দি বার্থ অ্যান্ড ফেল্ট ফর দি উইন্ডো লেজ। হি মেড এ প্রিটেন্স অফ studying the landscape. He heard the panting of the engine and the rumble of the wheels. He visualized visualized telegraph posts flashing by, flashing flashing by. এরপর দেখো দ্বিতীয় কোশ্চেন, এই তোমাদের দি আইস হ্যাবিট থেকেই নেওয়া। ইয়েস দিস ইজ দি বেস্ট টাইম, I said, calling on my memories. Who is the speaker? What is the best time according to him? What is the occasion of this remark? Describe the scenic beauty of the place at the time mentioned. তাহলে তোমরা প্রথম পার্টটা অ্যান্সারটা এইভাবে লিখো, যে দি ন্যারেটর অফ দি স্টোরি দি আইস হ্যাবিট ইজ দি স্পিকার হিয়ার। তারপর দ্বিতীয় পার্টটা এইভাবে লিখো, যে অ্যাকর্ডিং টু হিম অক্টোবর ইজ দি বেস্ট টাইম। তৃতীয় পার্টটা দেখো, যে হোয়াট ইজ দি ওকেশন অফ দিস রিমার্ক। তখন এরকম লিখবে, দি ন্যারেটরস কো প্যাসেঞ্জার, কমা দেবে, দি গার্ল রিমার্কড দ্যাট সি উইজ টু ভিজিট মুসৌরি, কমা দিয়ে স্পেশিয়ালি ইন অক্টোবর। অ্যাট দিস দি ন্যারেটর মেড দিস কমেন্ট। তারপর লাস্টের পার্টটা এইভাবে উত্তরটা করো, যে ইন অক্টোবর, কমা দেবে, দি হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস অ্যান্ড দি সান ইজ ডেলিশাস। অ্যাট নাইট ওয়ান ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার অ্যান্ড ড্রিঙ্ক এ লিটল ব্র্যান্ডি। দি রোডস অন দি হিলস
remain quiet and deserted as most of the tourists have already gone. তারপরে এই দি আইস হ্যাবিট থেকে আর একটা কোশ্চেন তোমাদের করা হচ্ছে সাজেশন হিসাবে। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, হু সেড দিস, হুজ ফেস ইজ রেফার্ড টু হিয়ার, হোয়াই ডিড দি স্পিকার সে দিস, হাউ ডিড দি পারসন স্পোকেন টু রেসপন্ড টু দিস কমেন্ট। তাহলে তোমরা প্রথম পার্টটা এরকম অবশ্যই লিখবে যে এইখানে ধরো এটা এইখানে তোমরা প্রশ্নের ভাগগুলো এরকম করবে 1+1+2+2, তাহলে এরকম প্রশ্নের ভাগটা হবে। তাহলে প্রথম পার্টটা দেখো, নম্বরের ভাগটা এরকম যদি হয়, দি ন্যারেটর অফ দি স্টোরি দি আইস হ্যাবিট সেড দিস। তারপরে উত্তরটা পরের পার্টটা, দি ফেস অফ দি গার্ল who got into the same train compartment is referred to here. The speaker was blind, but 3 নম্বর পার্টটা উত্তর এরকম লিখো, the speaker was blind but he was very eager to have a physical look of the girl. After some casual conversation he became quite daring and made this safe remark. He also wanted to pretend that he could see everything. এবার লাস্টে পার্টটা তোমরা এইভাবে অ্যান্সারটা লিখো, the girl laughed pleasantly in a clear ringing tone. She acknowledged, ACKNOWLEDGED, acknowledged the compliment and added that she had been tired of people telling her that she had a pretty face. এরপরে 4 নম্বরে তোমাদের স্ট্রং রুটস থেকে নেওয়া হয়েছে। দেখো, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, হুজ লোকালিটি ইজ রেফার্ড টু হিয়ার, হাউ ডাজ দি স্পিকার ডেসক্রাইব দি লোকালিটি, হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি ডু ইউ ফাইন্ড ইন দিস ডেসক্রিপশান। তাহলে তোমরা আরামসে উত্তরটা করতে পারবে, খুবই সহজ। এটা দেখো, দি রাইটার এপিজে আব্দুল কালামস লোকালিটি, এপিজে আব্দুল কালামস অ্যাপোস্ট্রফি এসটা খেয়াল করবে, লোকালিটি ইজ রেফার্ড টু হিয়ার। এপিজে আব্দুল কালাম ডেসক্রাইবস হিজ লোকালিটি অ্যাজ প্রিডমিনেন্টলি মুসলিম, বাট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ লিভ অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেবার্স। দেয়ার ইজ এ ভেরি ওল্ড মস্ক ইন দেয়ার লোকালিটি। এগেন, the famous Hindu pilgrimage of Rameswaram is also situated in this locality. তারপর লাস্ট পার্টটা এইভাবে অ্যান্সারটা লিখো, ইন দি রাইটার্স লোকালিটি দি মুসলিমস অ্যান্ড দি হিন্দুস লিভ টুগেদার ইন পিস। পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স অফার্ড ওয়াটার বাউলস টু হিজ ফাদার for making it holy, HOLY, holy with his prayer. All these present a vivid picture of communal harmony. এরপর দেখো 5 নম্বর ওই স্ট্রং রুটস থেকে নেওয়া হয়েছে আর একটা কোশ্চেন, উই লিভড ইন আওয়ার এনসেস্ট্রাল হাউস, হু ইজ দি স্পিকার, হোয়েন ওয়াজ দি হাউস বিল্ট, হোয়াট কাইন্ড অফ হাউস ওয়াজ ইট, হাউ ডিড দি inmates of the house lead their lives in the house. তাহলে প্রথম পার্টটা এইভাবে লিখো, দি রাইটার এপিজে আব্দুল কালাম ইজ দি স্পিকার হিয়ার। দ্বিতীয় পার্টটা দেখো, দি হাউস ওয়াজ বিল্ট ইন দি মিডল অফ দি 19th century। 3 নম্বর পার্টে এইভাবে লিখো যে ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস মেড অফ লাইমস্টোন, এটা হাউস এবার কমা দেবে, মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক অন দি মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম। লাস্টে পার্টটা উত্তরটা দেখো, দি ইনমেটস অফ দি হাউস লেড এ সিম্পল লাইফ উইদাউট অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিস, বাট দে ওয়ার প্রোভাইডেড অল নেসেসিটিস
ইন টার্মস অফ ফুড, মেডিসিন অর ক্লোথিং। দে অল লিভড ইন মেন্টাল পিস অ্যান্ড সিকিউরিটি। এখান থেকে আর একটা কোশ্চেন নেওয়া হয়েছে, দেখো, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল। হু সেড দিস? হোয়াট অ্যাপ্রোচ ইজ রেফার্ড টু হিয়ার? হোয়াই ইজ দি অ্যাপ্রোচ নট কারেক্ট? তাহলে উত্তরটা এইভাবে লিখবে। প্রথমের পার্টটা দেখো, জয়নুল আবেদিন, দি ফাদার অফ এপিজে আব্দুল কালাম, সেড দিস। এইখানটা আবার একটা কমা দেবে, জয়নুল আবেদিনের পর কমা দিয়ে দি ফাদার অফ এপিজে আব্দুল কালাম, এটা এপি যে, এটা যে এখানটা টাচ হয়ে গেছে, এপিজে আব্দুল কালাম সেড দিস। দ্বিতীয় পার্টটা দেখো, হিয়ার দি অ্যাপ্রোচ রেফার্স টু দি রোল অফ কালামস ফাদার অ্যাস এ গো বিটুইন, গোয়ের পর হাইফেনটা অবশ্যই দেবে, তোমাদের এরকমই টেক্সটে শব্দগুলো রয়েছে, খেয়াল করবে। অ্যাস এ গো বিটুইন ইন দি আদার পিপলস এফর্ট টু প্রফিসিয়েট ডেমনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস। সেন্টেন্সগুলো বড় হলেও এগুলো কিন্তু সবই প্রায় টেক্সট থেকে নেওয়া, মানে অধিকাংশ শব্দ এবং সেন্টেন্স, সেই জন্যে তোমরা সহজে এগুলো মনে রাখতে পারবে, কারণ টেক্সটটা খুব ভালো করে নিশ্চয়ই পড়েছো তোমরা। দি অ্যাপ্রোচ ইজ নট কারেক্ট বিকজ ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দি ডিফারেন্স বিটুইন এ ফিয়ার রিডেন ভিজন অফ ডেস্টিনি অ্যান্ড দি ভিজন দ্যাট এনাবলস আস টু সিক দি এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ার সেলস। এরপরে তারপরের যে থ্রি কোয়েশ্চেন্স থেকে যে নেওয়া সব প্রশ্নগুলো, সেগুলো দেখো। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড। হু ইজ দি স্পিকার? হোয়াট ইজ রেফার্ড টু হিয়ার? হোয়াট আর দি কোয়েশ্চেন্স অ্যান্ড দেয়ার রেসপেক্টিভ অ্যান্সার্স। তাহলে এই যে হোয়াট আর দি কোয়েশ্চেন, এটা 2 নম্বর থাকছে, অ্যান্ড দেয়ার রেসপেক্টিভ অ্যান্সার, এটাও তো 2 নম্বর। এটা এইভাবেই এখানে অ্যাটাচ করা আছে। এবং তোমাদেরকে বারবার বলি, অধিকাংশ প্রশ্ন কিন্তু তোমাদের এই টেস্ট পেপার থেকে যেগুলো খুবই ঘন ঘন এসছে এবং সেগুলোর বেসিসে এই সাজেশনটা করা হয়েছে। আবার বলছি, তোমাদের টেস্ট পেপার থেকে, বিশেষ করে এবিটিএ টেস্ট পেপার থেকে যে তোমাদের কোশ্চেনগুলো আছে, মানে পেজগুলো, সেই ইংলিশ পেজের যেগুলো অধিকাংশ সময় এসেছে তার ভিত্তিতে এবং আগের যে সালের কোশ্চেন তার ভিত্তিতে এই সাজেশনটা করা। অতএব তোমরা এগুলো অনায়াসে প্র্যাকটিস করতে পারো। এগুলো তোমাদের 2022-এর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে দেখো দ্বিতীয় পার্টটা, দি অ্যান্সার্স টু দি 3 কোয়েশ্চেন্স। তাহলে তার আগে পার্টটা, প্রথমে পার্টটা বলি। দি হারমিট ইন 3 কোয়েশ্চেন্স ইজ দি স্পিকার। তারপর দ্বিতীয় পার্টটা অ্যান্সারটা দেখো, দি অ্যান্সার্স টু দি 3 কোয়েশ্চেন্স অফ দি জার ইজ রেফার্ড টু হিয়ার। The 3 questions asked by the jar are about the right time for doing something, comma দেবে, right person to pay heed to, and the most important work for a person. এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তারপর লাস্টে পার্টটা দেখো, অর্থাৎ অ্যান্সারগুলো। The hermit clarifies, clarifies that the most important time is the present time because it is the only time when we have any power. The most important man is he with whom one is, and the most important affair is to do him good. এরপরে দেখো 8 নম্বরে, অর্থাৎ এখান থেকে 3 কোয়েশ্চেন্স থেকে নেওয়া। ইউ ডু নট নো মি বাট আই নো ইউ। হু ইজ দি স্পিকার? হু ইজ রেফার্ড টু অ্যাজ ইউ? হাউ ডিড দি স্পিকার মিট উইথ দি পারসন স্পোকেন টু? হোয়াট ডিড দি স্পিকার প্রমিস টু দি পারসন। তাহলে এটাও তোমাদের নম্বরের ভাগটা হবে এরকম। তাহলে এটা কি লিখবে উত্তরগুলো দেখো। দি স্পিকার ইজ দি উন্ডেড ম্যান হুম দি জার নার্সড। দি স্পিকার ইজ দি উন্ডেড ম্যান হুম দি জার নার্সড।
তারপর দ্বিতীয় পার্টটা দেখো, হিয়ার ইউ রেফার্স টু দি জার, হিয়ার ইউ রেফার্স টু দি জার। 3 নম্বর পার্টটা দেখো, দি স্পিকার অর দি বিয়ার্ডেড ম্যান ওয়াজ এ sworn enemy of the jar. He wanted to take revenge on him. He resolved to kill the jar on his way back from the hermit's hut, but the jar's bodyguard wounded him. Seeking help, he ran to the hermit's hut and there he made the jar. Last পার্টটা দেখো, the speaker promised that he would serve the jar as his most faithful slave and would bid his sons do the same. তোমাদের প্রশ্নের ভাগটা এইটা 3 হয়ে যাবে, এটা তোমাদের 3 হয়ে যাবে আর এইটা 1 হয়ে যাবে, অর্থাৎ 1 + 3 + 1 এরকম এটার নম্বরের ভাগটা হবে। সেই জন্যই তোমাদের এই 3 নম্বরের পার্টটা দেখো একটু বড় রয়েছে, আর লাস্টের পার্টটা বলাই আছে যে এখানে হোয়াট ডিড দি স্পিকার প্রমিস টু দি পারসন, তাহলে তোমার এটা 1 নম্বর থাকবে। সেখানে উত্তরটা লিখবে এইভাবে, দি স্পিকার প্রমিসড দ্যাট হি উড সার্ভ দি জার অ্যাজ হিজ মোস্ট ফেথফুল স্লেভ অ্যান্ড উড বিড হিজ সন্স ডু দি সেম। এরপরে এই 3 কোয়েশ্চেন্স থেকে আরেকটা কোশ্চেন নেওয়া হয়েছে তোমাদের, খুব ইম্পর্ট্যান্ট তোমাদের 2022-এর জন্য তো অবশ্যই। For the last time, I pray you to answer my questions, wise man. Who said this? Who was the wise man? When did the speaker say this? What was the answer? তাহলে দেখো তোমরা এইভাবে উত্তরটা লিখবে, দি জার ইন দি প্রোজ পিস 3 কোয়েশ্চেন্স সেড দিস। আর যখন তোমাদের গদ্য বা পদ্যের নামগুলো লিখবে তখন অবশ্যই সিঙ্গল ইনভার্টেড কমার মধ্যে অবশ্যই লিখবে কিন্তু। তারপর দ্বিতীয় পার্টটা দেখো, দি হারমিট হুম দি জার মেট ফর দি অ্যান্সার্স অফ হিজ কোয়েশ্চেন্স ওয়াজ দি ওয়াইজ ম্যান রেফার্ড টু হিয়ার। দি হারমিট হুম দি জার মেট ফর দি অ্যান্সার্স অফ হিজ কোয়েশ্চেন্স ওয়াজ দি ওয়াইজ ম্যান রেফার্ড টু হিয়ার। তৃতীয় পার্টটা দেখো, দি জার সেড দিস বিফোর গোয়িং অ্যাওয়ে ফ্রম দি হারমিটস হাট। দি জার সেড দিস বিফোর গোয়িং অ্যাওয়ে ফ্রম দি হারমিটস হাট। লাস্টে পার্টটা অ্যান্সারটা, দি হারমিট ক্লারিফাইড দ্যাট দি প্রেজেন্ট টাইম ওয়াজ দি মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা ইম্পর্ট্যান্ট IMPORTANT, ইম্পর্ট্যান্ট টাইম। The most important person was the man with whom the jar remained at a particular moment, and the most important work was to do good towards that man. এরপরে তোমাদের পোয়েট্রি থেকে যে সমস্ত প্রশ্নগুলো নেওয়া হয়েছে দেখো, প্রথমে দেখো কোথা থেকে নেওয়া হয়েছে, এটা অবশ্যই সনেট নম্বর 18 থেকে নেওয়া। So long lives this and this gives life to thee. What does this refer to? Who is referred to by thee? How does this give life to thee? তাহলে this refers to the sonnet written by the poet. This refers to the sonnet written by the poet. Thee here refers to the poet's friend who is young and fair. লাস্টে পার্টটা দেখো, দিস গিভস লাইফ টু দি ইউথফুলনেস অ্যান্ড বিউটি অফ দি পোয়েটস ফ্রেন্ড ইন দি ইটারনাল লাইনস অফ দি সনেট। দিস গিভস লাইফ টু দি ইউথফুলনেস অ্যান্ড বিউটি অফ দি পোয়েটস ফ্রেন্ড ইন দি ইটারনাল লাইনস অফ দি সনেট। According to the poet, art or poetry is not subject to decay and death. It outlives, outlives, outlives the creator and remains alive so long as man reads it. Thus,
the temporal beauty of the poet's friend will become eternal and live forever in the lines of poetry. তারপরে দেখো, and every fair from fair sometime declines. এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ফ্রম হুইচ পোয়েম ইজ দি লাইন কোটেড? হু ইজ দি পোয়েট? Briefly explain the meaning of the quoted line. How does the poet promise to immortalize his friend's beauty? তাহলে তোমরা প্রথম পার্টটা উত্তর এইভাবে লিখো, দি লাইন ইজ কোটেড ফ্রম সনেট 18, কোমাটা দেবে, দিয়ে এরকম আবার লিখবে, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, জিজ্ঞাসা চিহ্ন দেবে, দিয়ে সিঙ্গেল কোটেশনটা শেষ করবে। তারপরে দ্বিতীয় পার্টটা দেখো, হিয়ার দি পোয়েট ইজ উইলিয়াম শেক্সপিয়ার। তারপর লাস্টে পার্টটা, দি পোয়েট ওয়ান্টস, মানে 3 নম্বর পার্টটা এটা, the poet wants to mean that the fairness of every beautiful thing declines by chance or by nature's changing course at one time or the other. The beauty does not remain forever. The beauty does not remain forever. তারপর লাস্টে পার্টটা দেখো, the poet promises that his friend's beauty will be immortalized in the lines of his poem. He assures that so long men will breathe or eyes can see, his poem will exist and the immortal poem will give life to his friend. And the immortal poem will give life to his friend. তারপরে দেখো, পরে একটা প্রশ্ন আছে, এটা তোমরা অবশ্যই পারবে, অ্যাসলিপ ইন দি ভ্যালি থেকে নেওয়া। ইন হিজ সাইড দেয়ার আর 2 red holes, খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। হু ইজ দিস পারসন রেফার টু হিয়ার? হোয়াট ডু দি 2 red holes সিগনিফাই? হোয়াট অ্যাটিটিউড অফ দি পোয়েট টু ওয়ার ইজ রিফ্লেক্টেড হিয়ার? তাহলে প্রথম পার্টটা এভাবে লিখো, এইভাবে, ইন অ্যাসলিপ ইন দি ভ্যালি the person referred to here is the dead soldier. The 2 red holes signifies, SIGNIFIES, এটা FIES, signifies 2 fatal bullet wounds. Here the soldier is not sleeping in the valley, but a casualty, CASUALTY, casualty of war and has been brutally killed. লাস্টে পার্টটা দেখো, the poet conveys a strong message in this poem against the brutality of war. He suggests that war takes away innocent and young lives. Beneath the apparent beauty and peace, কোমাটা দেবে, the shocking fact of 2 red wounds remains underneath, telling about the horrible brutality of war. তারপরে দেখো, they fill the hollow full of light. What is the hollow referred to here? How does the hollow look? Who is lying in the hollow? How is he lying there? তাহলে 4টে পার্টে আছে। প্রথম পার্টটা দেখো, অ্যান্সারটা, ইন দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি, খেয়াল করবে যখন হেডিং লেখা হয় মাঝখানে আর্টিকেল, প্রিপোজিশন, কনজাংশন থাকলে সেগুলো স্মল লেটারে করতে হয়, বাকি সব শব্দের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার করতে হয়। কিন্তু আর্টিকেল যদি প্রথমে থাকে তাহলে সেটা অবশ্যই ক্যাপিটাল লেটারও হবে। তাহলে এখানে দেখো, ইন দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি, দি হলো রেফার্স টু দি মাউন্টেন ভ্যালি। দ্বিতীয় পার্টটা দেখো, দি হলো ইজ গ্রিন উইথ গ্রাস and full of sunlight. A slow stream flows through this valley, leaving long strips of silver foam on the bright grass. Flowers, FLOWERS, এটা flowers have bloomed and insects
আর হামিং এভরিহোয়ার। লাস্টের পার্টটা দেখো, 3 নম্বর পার্টটা, এ ভেরি ইয়াং সোলজার ইজ লাইং অ্যাসলিপ ইন দি ভ্যালি, এ ভেরি ইয়াং সোলজার ইজ লাইং অ্যাসলিপ ইন দি ভ্যালি। তারপরে শেষ পার্টটা দেখো, দি ইয়াং সোলজার ইজ লাইং ওপেন মাউথড উইথ অ্যান ইনফেন্টাইল স্মাইল, হি ইজ লাইং অন দি বুশেস উইথ হিজ ফিট অ্যামাং দি ফ্লাওয়ার্স, হিজ বেড ইজ ওয়ার্ম, কমা দেবে, গ্রিন অ্যান্ড সানসোকড, সানের পর হাইপেনটা অবশ্যই দেবে, সানসোকড, হিজ পিলো ইজ মেড অফ ফার্ন। তারপরে দেখো, হি টেক্স দি লিড, দি পোয়েট্রি অফ আর্থ থেকে এটা নেওয়া, হি টেক্স দি লিড, হু টেক্স দি লিড, হোয়েন ডাজ হি টেক দি লিড, হাউ ডাজ হি টেক দি লিড, খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ইন দি পোয়েম দি পোয়েট্রি অফ আর্থ, দি গ্রাসহপার টেক্স দি লিড, ইন দি পোয়েম দি পোয়েট্রি অফ আর্থ, দি গ্রাসহপার, এই গ্রাসহপার বা ক্রিকেট যখন লিখবে তখন গ্রাসহপারের জি ক্যাপিটাল লেটার এবং ক্রিকেটের সি ক্যাপিটাল লেটার লিখবে, কারণ পোয়েমে এদেরকে পার্সনিফিকেশান করা হয়েছে, তো তাহলে এগুলো ক্যাপিটাল লেটারে আছে, তোমরা পোয়েমটা খেয়াল করবে সেখানে ক্যাপিটাল লেটারে আছে, দেখে নেবে। দি গ্রাসহপার টেক্স দি লিড। তারপর দেখো, ইন সামার অল দি বার্ডস আর ফেন্ট উইথ দি হট সান, they all stop their songs and hide in cooling trees. At that time, the grasshopper runs from hedge to hedge and continues the never-ending poetry. Never पर hyphen दिवे, never-ending poetry of earth with its chirping, chirping, chirping. পরের পার্টটা দেখো, in the extreme heat of summer, the birds stop their singing, but the grasshopper takes the lead to keep the song of nature alive. Alive, full stop. The noise of the grasshopper runs from hedge to hedge about the new moon made. তারপরে দেখো পরের প্রশ্নটা, the poetry of earth is never dead. What does the word poetry mean here? Why does kids feel that the poetry of earth is never dead? তাহলে উত্তরটা দেখো দুটো পার্টে। By the word poetry, kids wants to mean the music which rings continuously in nature from birds, insects, etc. Since musicality, musicality, musicality is the essential nature of poetry, he has called it the poetry of earth. তারপর দ্বিতীয় পার্টটা বা লাস্ট পার্টটা দেখো, kids has observed that in every season, even in the extreme weather conditions, the music of earth is carried by one living being or other. In summer, when the singing birds are faint with the hot sun, কমাটা দেবে, the grasshopper takes the lead. Again, in winter, when frost and snow silence nature, the cricket plays its role to carry forward the music. In this way, the poetry of earth is never dead. এরপরে প্লে বা ড্রামা থেকে আমি এখানে তোমাদের 4টে কোশ্চেন করে দিয়েছি, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে, 2022-এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে, এবং তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারো অনায়াসে, কমন পাওয়ার চান্স খুব রয়েছে। মাই ডিয়ার ফেলো, হোয়াই আর ইউ সো ফর্মাল ইন ইউর গেট আপ? হু ইজ দি স্পিকার? হু ইজ বিং স্পোকেন টু? হোয়াট ওয়াজ দি গেট আপ? হোয়াট ইজ দি রিয়েল ইন্টেনশন বিহাইন্ড ওয়ারিং দি ড্রেস? তাহলে তোমরা এরকম লিখবে ফার্স্ট পার্টটা অ্যান্সার। হিয়ার ইন দি ওয়ান অ্যাক্ট প্লে the proposal, the speaker is Stepanovich,
চুবুকভ। তাহলে কি লিখবে? দি স্পিকার ইজ স্টেপানোভিচ চুবুকভ। তারপর দ্বিতীয় পার্টটা অ্যান্সারটা দেখো, দি পারসন স্পোকেন টু হিয়ার ইজ লোমভ, কমাটা দেবে অবশ্যই, এ নেভারিং ল্যান্ড ওনার। তারপরে দেখো, লোমভ উইয়ার্স এ ফর্মাল ইভিনিং ড্রেস, হিজ গেট আপ ইনক্লুডস এ ড্রেস জ্যাকেট অ্যান্ড হোয়াইট গ্লাভস। লোমভ, তারপরে শেষ পার্টটা অ্যান্সারটা দেখো, লোমভ ভিজিটস চুবুকভ ইন হিজ ফর্মাল ড্রেস, হিজ রিয়েল ইন্টেনশন behind his visit to ask for the hand of Natalia in marriage. Lomov prefers to propose in formal dress to win heart. Besides, to gain confidence as well as to impress Natalia, Lomov wears a formal dress. Besides to gain confidence as well as to impress Natalia, কমাটা অবশ্যই দেবে, Lomov wears a formal dress। তারপরে দ্বিতীয়টা দেখো বা 17 দাগে ড্রামা থেকে বা প্লে থেকে প্রশ্নটা দেখো, উই হ্যাভ হ্যাড দি ল্যান্ড ফর নিয়ারলি 300 years, হু ইজ দি স্পিকার, হুইচ ল্যান্ড ইজ বিং রেফার্ড টু হিয়ার, describe the speaker's argument as well as the counter argument about its ownership। তাহলে এইখানে প্রথম পার্টে এরকম লিখবে, নাটালিয়া, কমাটা দেবে, এ ক্যারেক্টার অফ দি ওয়ান অ্যাক্ট প্লে দি প্রপোজাল ইজ, এখানটা আবার একটা কমা দেবে, ইজ দি স্পিকার। নাটালিয়া, এ ক্যারেক্টার অফ দি ওয়ান অ্যাক্ট প্লে দি প্রপোজাল ইজ দি স্পিকার। তারপর দ্বিতীয় পার্টটা দেখো, দি পিস অফ ল্যান্ড নেমড অক্সেন মেডোস ইজ রেফার্ড টু হিয়ার। শেষ পার্টটা দেখো, দি ল্যান্ড অক্সেন মেডোস ইজ দি বোন অফ কন্টেনশন বিটুইন নাটালিয়া অ্যান্ড লোমভ, ফুল স্টপ, বোথ অফ দেম আর রেডি টু প্রুভ দেয়ার ওনারশিপ, দে আর লিস্ট ইন্টারেস্টেড অ্যাবাউট দি ওর্থ অফ দি ল্যান্ড, but it appears that it has become a question of principle to both of them. Sketch the character of Natalia, এটাও তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। Natalia is a young unmarried girl of 25 years. She is good looking and well educated, but she is quarrelsome and abusive by nature. She is an excellent housekeeper. Though she quarrels with Lomov bitterly, she forgets all her grievances against him. She forces her father to call him back. Natalia is as excitable as her father. She starts quarreling with Lomov again over the superiority of their hunting dogs. When smooth talk does not work, Natalia does not hesitate to argue, shout, demand or become hysterical. এই লাস্টের সেন্টেন্সটা খুবই ইম্পর্ট্যান্ট, যে হোয়েন স্মুথ টক ডাজ নট, অর্থাৎ এই সেন্টেন্সটাতেই তার মূল চরিত্রটা প্রকাশ পাচ্ছে, যে হোয়েন স্মুথ টক ডাজ নট ওয়ার্ক, নাটালিয়া ডাজ নট হেজিটেট টু আর্গু, সাউট, ডিমান্ড অর বিকাম হিস্ট্রিক্যাল। এরপরে দেখো এখান থেকে শেষ প্রশ্নটা, ও হোয়াট এ বার্ডেন লর্ড, হু ইজ দি স্পিকার, হোয়াট ডাজ হি কনসিডার অ্যাজ এ বার্ডেন, হোয়াই ডাজ হি থিঙ্ক সো। তো সহজেই তোমরা বলতে পারো, চুবুকভ দিয়ে কমাটা দেবে, ইন দি প্লে দি প্রপোজাল, আবার কমা দেবে, ইজ দি স্পিকার। Chubukov has a 25-year-old unmarried daughter. To wed Natalia to a suitable groom is a burden for him. শেষ পার্টটা দেখো, Natalia is a quarrelsome and frenzied woman.
She is prone to hysteria. Chubukov wants her to get married to Lomov, but she quarrels with him over petty matters like land and dogs. The possibility of marriage often fades away. However, Chubukov somehow manages to join their hands together and lets out a sign of relief. Lets out a sign of relief. যাই হোক, তোমাদের এখানে ড্রামা থেকেও 4টে কোশ্চেন করে দেওয়া হলো। প্রায় 19টার মতন কোশ্চেন তোমাদের করা হয়েছে এবং এই কোশ্চেনগুলো আমার মনে হয়েছে যে তোমরা যদি খুব ভালো করে এগুলো প্রস্তুতি নাও বা প্রিপারেশান নাও, তাহলে কিন্তু তোমাদের কিছু প্রশ্ন আসার অবশ্যই চান্স রয়েছে। যাই হোক, তোমাদের এবং 100 শব্দের মধ্যে আমি করার চেষ্টা করেছি, যেটা তোমাদের করতে হবে, মানে সব পার্টগুলো মিলিয়ে 100 শব্দের মধ্যে, এবং যতটা সম্ভব তোমাদের টেক্সট বই থেকেই শব্দ বা সেন্টেন্সগুলো নেওয়া হয়েছে, যাতে করে তোমাদের সহজে মনে থাকে এবং তোমরা এটা ভালো করে প্রস্তুতি নিতে পারো। আর একটা বলি যে এটা এবিটিএ টেস্ট পেপার বা অন্যান্য যে সালের কোশ্চেন, সেগুলো থেকে স্টাডি করে যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট বলে মনে হয়েছে সেগুলোই এখানে উত্তরগুলো করা হয়েছে। যাই হোক, তোমরা ধৈর্য ধরে এগুলো দেখছে, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেস্ট অফ লাক।